হ্যালো ভিউয়ার্স, আমি শেলি আর তোমরা দেখছো স্টাডি উইথ শেলি ইউটিউব চ্যানেলটি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি রকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিলা ও খনিজ নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাঁদিকে কিছু প্রশ্ন উত্তর করে আলোচনা করে দেওয়া আছে এবং ডান দিকে ছবি দেওয়া আছে। পুরোটাই কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। এটার কারণ হলো যাতে তোমাদেরকে এই বিষয়গুলো দেখাতে আমার সুবিধা হয় এবং কম সময়ের মধ্যে এটিকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। এখন যেহেতু বেশি ডিটেলসে পড়ার সময় নেই, সেই জন্য খুব ছোট ছোট করে তুলে ধরেছি। তোমরা এই বিষয়ে জানো, যদি আমি এইগুলো তোমাদের সামনে তুলে ধরি তাহলে এগুলো তোমরা দেখলে আরও বেশি আশা করি তোমাদের হেল্প হবে। তো চলো, আর কোনো কথা আমি বাড়াবো না বা কথা বাড়িয়ে আমি কিন্তু আজকের এই টপিকটি শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে শিলা আর খনিজের সংজ্ঞা ও পার্থক্য। অর্থাৎ শিলা এবং খনিজ উভয় সম্পর্কে আমরা জানি ঠিকই, কিন্তু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখলে সুবিধা হবে। তো দেখো, দেওয়া আছে কি শিলা সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি যে এক বা একাধিক খনিজের প্রাকৃতিক সংমিশ্রণে গঠিত ভূত্বকের কঠিন স্তর। এখানে পাশে দেখো ডান দিকে একটা ছবি দেওয়া আছে, শিলার ছবি, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে দেখো আমি বুলেট করে কিছু পয়েন্ট লিখে দিয়েছি। প্রথম হচ্ছে কি শিলা সম্পর্কে দিয়েছি যে কঠিন গোলাকার। দ্বিতীয় বুলেটটায় দিয়েছি যে মসৃণ পাথরের মতো দেখতে। তৃতীয় বুলেটটায় আছে বিভিন্ন খনিজের সংমিশ্রণে তৈরি। 4 নম্বর বুলেটে আছে পাললিক শিলা, যেটা হচ্ছে কি স্যান্ডস্টোন। এবারে আমরা যাব খনিজ কি এই বিষয়। তো এবার জেনে নেব, দেখো খনিজ কি। তো দেখো, খনিজ বা মিনারেল সম্পর্কে বলি। নির্দিষ্ট রাসায়নিক গঠন ও স্ফটিক গঠনের প্রাকৃতিক খনিজ যৌগিক পদার্থ। পাশে দেখো আবারও একটা ছবি দেওয়া আছে খনিজের। তো এখানে দেখো দেওয়া আছে যে খনিজ সম্পর্কে আমি বুলেট করেছি শিলার মতোই, যে ঝকঝকে হয়, আর কি স্ফটিক বা কঠিন পদার্থ, যেটি হলো ক্রিস্টাল স্ট্রাকচার যুক্ত। মূল পার্থক্য কি? শিলা গঠিত হয় একাধিক খনিজ মিলে, আর খনিজ হচ্ছে কি একক যৌগিক পদার্থ নিয়ে গঠিত হয়। শিলার গঠন ও উপাদান সম্পর্কে একটু বলি। প্রধান খনিজ সমূহ কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, অলিভিন, পাইরক্সিন, হর্নব্লেড ইত্যাদি। শিলার প্রধান শ্রেণী বিভাগ আমরা সবাই জানি, শিলাকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। ডান দিকের ছবিটা দেখো, শিলাকে আমি 3টি ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে কি আগ্নেয় শিলা, 2 নম্বর হলো পাললিক শিলা, আর 3 নম্বর হলো রূপান্তরিত শিলা। তো আবার বাঁ দিকে দেখো দেওয়া আছে ছবিটা, দেখো লেখাটা দেখো ভালো করে। 1 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা। কি বলছে? যে ভূগর্ভস্থ গলিত ম্যাগমা ঠান্ডা হয়ে গঠিত, জীবাশ্ম থাকে না, কঠিন ও ঘন ক্ষয়প্রাপ্ত প্রবণতা কম। আর উদাহরণ হচ্ছে কি গ্রানাইট আর ব্যাসাল্ট। আমরা সবাই জানি ভূগর্ভে থাকা ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটলস্থান থেকে বাইরে বেরিয়ে এসে এই ম্যাগমা লাভা রূপে প্রবাহিত হয়। এই লাভা কিন্তু আবার শীতল বায়ুর সংস্পর্শে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এক সময় যে শিলা সৃষ্টি করে সেটিকে বলা হয় আগ্নেয় শিলা। 2 নম্বর পয়েন্ট হলো পাললিক শিলা। কি বলছে? স্তরবদ্ধ শিলা, যা জল, হাওয়া বা বরফে সঞ্চিত স্তরযুক্ত, জীবাশ্ম থাকে। উদাহরণ হলো নরম বালুকা পাথর, চুনা পাথর, অর্থাৎ নরম বালুকা পাথর আর হচ্ছে চুনা পাথর। 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় বা পাললিক শিলা তাপ চাপে রূপান্তরিত স্ফটিক গঠন, শক্ত ও টেকসই হয়ে থাকে। উদাহরণ হচ্ছে কি গ্রানাইট থেকে নিস আর চুনা পাথর থেকে মার্বেল। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা সম্পর্কে তো আমরা জানলাম। এবারে আমরা জানব আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ সম্পর্কে। তোমরা দেখো এখানে একটা ছবি আমি এঁকে দিয়েছি। এই ছবি থেকে কিন্তু আমি শ্রেণী বিভাগটা দেখিয়ে দিয়েছি। তো এখানে বাঁদিকে
আমি লেখাটাও দিয়েছি, একটু ব্যাখ্যা করা আছে, দেখো ছোট করেই দেওয়া আছে। এই আগ্নেয়শিলাকে 4টি বিষয়ের উপরে ভিত্তি করে ভাগ করা হয়। ক, উৎপত্তির ভিত্তিতে, খ, গভীরতার ভিত্তিতে, গ, গঠন ভিত্তিক বা টেক্সচার, ঘ, রাসায়নিক গঠন অনুসারে। উৎপত্তির ভিত্তিতে আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো নির্গমনী শিলা বা নিঃসারী শিলা, 2 নাম্বার হলো উদ্ভেদী শিলা। এখানে দেখো নির্গমনী শিলা বা নিঃসারী শিলা নিয়ে কী বলেছি, যে ভূপৃষ্ঠে লাভা হয়ে ঠান্ডা হয়, যেমন ব্যাসাল্ট। উদ্ভেদী শিলা হচ্ছে ভূগর্ভে ধীরে ধীরে ঠান্ডা হয়, যেমন গ্রানাইট। গভীরতার ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পাতালিক শিলা আর 2 হচ্ছে উপপাতালিক শিলা। তো পাতালিক শিলা হচ্ছে কি গভীর স্তরে হয়, যেমন গ্যাব্রো, আর উপপাতালিক শিলা হচ্ছে মাঝামাঝি স্তরে হয়, যেমন হচ্ছে ডলোরাইট। গঠন ভিত্তিক হিসাবে হচ্ছে কি এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে পেগমাটাইট, যেটা হলো বৃহৎ দানাযুক্ত। 2 হলো ফেনেরাইট, যেটা হলো মাঝারি দানাযুক্ত। 3 হলো অ্যাফনাইটিক, যেটাকে বলা হয় সূক্ষ্ম দানাযুক্ত। আর 4 নাম্বার হলো ফ্র্যাগমেন্টাল, যেটি হলো খণ্ডিত দানাযুক্ত, যেমন তুফ বা একে টাফও বলা হয়। রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয়শিলাকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নাম্বার হলো অ্যাসিডিক বা আম্লিক, 2 নাম্বার হলো মধ্যবর্তী, 3 নাম্বার হলো ক্ষারকীয় এবং 4 হলো অতি ক্ষারকীয়। অ্যাসিডিক বা আম্লিক দিক থেকে সিলিকার পরিমাণটা হচ্ছে 65% বেশি, উদাহরণ হলো গ্রানাইট। মধ্যবর্তী রাসায়নিক গঠন অনুসারে যে আগ্নেয়শিলা দেখা যায় সেটিতে 55 থেকে 65% থাকে সিলিকার পরিমাণ, এবং উদাহরণ হলো ডায়োরাইট। এবং ক্ষারকীয় ক্ষেত্রে হলো 45 থেকে 55%, উদাহরণ হলো ব্যাসাল্ট। অতি ক্ষারকীয়র ক্ষেত্রে 45%-এর নিচে সিলিকার পরিমাণ, আর উদাহরণ হলো পেরিডোটাইট। তাহলে আমরা এগুলো দেখে নিলাম যে আগ্নেয়শিলাকে কয় ভাগে ভাগ করা হয় এবং কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়। তাহলে আমরা জানলাম উৎপত্তিগতভাবে, গভীরতার ভিত্তিতে, গঠনগত ভিত্তিতে অর্থাৎ টেক্সচার বা গঠন ভিত্তিক হিসাবে, আর একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। এরপরে তোমরা দেখো এই আগ্নেয়শিলার আরও কিছু ছোট ছোট বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে কি অস্তরীভূত শিলা। আমরা সবাই জানি যে আগ্নেয়শিলায় স্তর থাকে না, অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণে এখানে কি হচ্ছে অস্তরীভূত হয়ে থাকে এই শিলা। আর হচ্ছে কি এটা হচ্ছে ইগনিসটাকে বলা হচ্ছে আগুন, আর ইগনিয়াস রক যেটা কিনা আগ্নেয়শিলার হচ্ছে উত্তপ্ত ম্যাগমা থেকে এটি সৃষ্টি হয়েছে, সেটা সেই জন্য এটার নাম হচ্ছে ইগনিয়াস রক। তো এখানে তোমরা কিছু দেখতে পাবে, যে দেখো এখানে তোমরা 2টো ছবি দেখতে পাচ্ছ, 2টো বক্স দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে কিন্তু আমি কিছু মনে রাখার টিপস বা মনে রাখার কৌশল দিয়েছি। এই যে আমরা যে জিনিসটাকে আমরা জানলাম, এই পুরো জিনিসটা কিন্তু এখানে আবার ছোট করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারবে। আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দেওয়ার। এবারে আমি আলোচনা করব পাললিক শিলার শ্রেণীভিত্তিতে শ্রেণীবিভাগ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে। আগে আমি পাললিক শিলার সংজ্ঞা বলে দিয়েছি, এবার আমি সরাসরি চলে যাচ্ছি শ্রেণীবিভাগে। তো তোমরা এখানে ছবি একটা দেখতে পাচ্ছ পাললিক শিলার। তো পাললিক শিলার শ্রেণীবিভাগে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পাললিক শিলা সাধারণত 2টি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়। একটি হলো পলির উৎপত্তি অনুসারে, আমরা দেখতেই পাচ্ছি পলির উৎপত্তি অনুসারে, এবং অন্যটি হলো উৎপত্তি ও গঠন অনুসারে। পলির উৎপত্তি অনুসারে শিলাকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো সংঘাত শিলা, অন্যটি হলো অসংঘাত শিলা। এই সংঘাত শিলা এবং অসংঘাত শিলা সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, তোমরা জানো তবু একটু বলে দিই যে আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলা প্রাকৃতিক সংঘাতের ফলে ক্রমশ কি হয়, ভগ্ন বা চূর্ণ বিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয়।
সেই পলি আবার ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে পাললিক শিলায় উৎপন্ন হয় সেটির নাম হলো সংঘাত শিলা, যেটাকে বলা হয় ক্লাস্টিক রকস। এটির উদাহরণ হলো কাদা পাথর আর হচ্ছে বেলে পাথর। এখানে লিখে দেওয়া আছে কাদা পাথর, আর একটা হবে বেলে পাথর। এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে অসংঘাত। কি বলা হয় অসংঘাত শিলা সম্পর্কে একটু বলি, যে কিছু কিছু পাললিক শিলা সংঘাতের মাধ্যমে উৎপন্ন না হয়ে রাসায়নিক বা জৈবিক পদ্ধতিতে উৎপন্ন হয়, এদেরকে কিন্তু অসংঘাত শিলা বলা হয়। যেমন এখানে দেওয়া আছে চুনা পাথর, আর একটা আমি বলবো ডলোমাইট। এরপরে চলে যাব উৎপত্তি ও গঠন অনুসারে পাললিক শিলার আবার কতগুলি ভাগ রয়েছে এই বিষয়ে। উৎপত্তি ও গঠন অনুসারে পাললিক শিলাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর যে ভাগটি রয়েছে সেটি হলো সাধারণ বা যান্ত্রিক। 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটি হলো জৈবিক, এবং 3 নম্বরটি হচ্ছে রাসায়নিক। তো প্রথমে আমি আলোচনা করব যে সাধারণ বা যান্ত্রিক উপায়ে যে উৎপন্ন যে ভাগটা যেটা আমরা বলবো, এই সাধারণ বা যান্ত্রিক উপায়ে সাধারণত শিলা 3 প্রকারের হয়ে থাকে। একটি হলো প্রস্তরময় শিলা, যেটা হচ্ছে কি কংগ্লোমারেট উদাহরণ। দ্বিতীয় হলো কি বালিময় শিলা, যার উদাহরণ হলো বেলে পাথর। এবং তৃতীয় হলো কাদাময় শিলা, যেটাকে বলা হচ্ছে কি কাদা পাথর। এই কাদাময়কে আবার মৃন্ময় বলা হয়ে থাকে। আবার জৈবিক পদ্ধতিতে 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো প্রাণীদেহ থেকে সৃষ্ট এবং অন্যটি হলো উদ্ভিদ দেহ থেকে সৃষ্ট। তবে তার আগে আমি সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত শিলা সম্পর্কে একটু বলি। কেবলমাত্র চাপের প্রভাবে সৃষ্ট ছোট থেকে বড় নানা আকারের কি হয় শিলাচূর্ণ, সিলিকা, লোহা ইত্যাদি জমাট বেঁধে এই শ্রেণীর পাললিক শিলা সৃষ্টি করে থাকে, যেটাকে বলা হয় সাধারণ বা যান্ত্রিক উপায়ে উৎপন্ন হওয়া। এটির ভাগ সম্পর্কে আমি বলে দিয়েছি। 2 নম্বর যেটা আছে সেটা জৈবিক। জৈবিকের 2টো ভাগ আমি বলে দিয়েছি। তো এই বিষয়ে একটু বলি যে উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ জমাট বেঁধে এই ধরনের পাললিক শিলার সৃষ্টি করে থাকে, যেটি হলো জৈবিক পদার্থ থেকে উৎপন্ন। 3 নম্বরে চলে যাই, যেটা হলো রাসায়নিক। 3 নম্বরটা বললাম আমি রাসায়নিক। তো রাসায়নিক পদ্ধতিতে একটু বলি, জলে দ্রবীভূত রাসায়নিক পদার্থ মিশ্রিত দ্রবণ বাষ্পীভূত হলে দ্রবণের কি হচ্ছে অবশিষ্টাংশ জমাট বেঁধে কিন্তু এই জাতীয় পাললিক শিলার সৃষ্টি করে থাকে। তো রাসায়নিক উপায়ে যেটা বা রাসায়নিক পদ্ধতিতে গঠিত এই পাললিক শিলাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো প্রথমে দেখে নাও তোমরা, প্রথমে আছে কি কার্বনেট যৌগ সমন্বিত, যেটা উদাহরণ হচ্ছে ডলোমাইট। 2 নম্বর হলো সালফেট যৌগ সমন্বিত বা জিপসাম। 3 নম্বর হলো ক্লোরাইড যৌগ সমন্বিত, যেটার উদাহরণ হলো লবণ শিলা। প্রত্যেকটার কিন্তু উদাহরণ আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে সৃষ্ট পাললিক শিলা সম্পর্কে আরেকটু যদি ভালো করে বলা যায় তাহলে বলবো সমুদ্রের জলে দ্রবীভূত লবণ জমাট বেঁধে এবং অধক্ষেপিত হয়ে যে শিলা সৃষ্টি হয় সেটিই হলো রাসায়নিক পদ্ধতিতে সৃষ্ট পাললিক শিলা। যেমন হলো ডলোমাইট, জিপসাম, সৈন্ধব লবণ ইত্যাদি। এই শিলা যে সম্পর্কে আমি বললাম, এখানে যে শ্রেণীবিভাগগুলো নিয়ে আমি বললাম তার একটা কিন্তু ছক আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই যে ছকটা দিয়েছি, ছকের মধ্যে কিন্তু আমি আবার বর্ণনাও করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এটা দেখে নিতে পারো। যেটা আমি আলোচনা করলাম সেটা কিন্তু এখানে গুছিয়ে লিখে দেওয়া আছে। এখানে দেখো
ছোট্ট একটা তোমাদের টিপস দিয়ে দিয়েছি, যেখানে দেখো এই যে শ্রেণীবিভাগগুলো তোমরা কিভাবে মনে রাখবে, একটা ট্রিক দিয়ে দিয়েছি। সেই ট্রিকটা একটু ফলো করবে, দেখবে তোমাদের মাথায় থেকে যাবে। এটা নিয়ে আমি আর বলছি না, তোমরা দেখে নেবে। তোমরা ভিডিওটাকে একটু পজ করে দেখে নাও, দেখলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, একটু এই পাললিক শিলার বৈশিষ্ট্য নিয়ে একটু বলি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টে লিখেছি স্তরবিন্যাস, দ্বিতীয় পয়েন্ট হলো সছিদ্রতা, 3 নাম্বার হলো জীবাশ্ম এবং আরও অন্যান্য কিছু আছে যার মধ্যে নরম বা হালকা হয়ে থাকে। কাদায় এর পাললিক শিলার যে কাদার চির খাওয়া দাগ থাকে, তারপর স্ফটিক এখানে থাকে না, তরঙ্গের কিন্তু এখানে দাগ আছে। তো এই বিষয়ে একটু বলি স্তর বিন্যাস সম্পর্কে। কেবলমাত্র পাললিক শিলাতে কিন্তু স্তর দেখা যায়। দুটি স্তর যে তল বরাবর মিলিত হয় তাকে কিন্তু আমরা কি বলে থাকি? তাকে বলা হয় স্তরায়ন তল। সছিদ্রতা সম্পর্কে একটু বলি। এই শিলায় দানার মাঝে ফাঁক থাকে, তাই এই শিলাতে জল আর কি খনিজ তেল পাওয়া যায়। জীবাশ্ম সম্পর্কে একটু বলি। শিলাস্তরে গঠনকালে উদ্ভিদ বা প্রাণী দেহ প্রস্তরীভূত হয়ে কিন্তু জীবাশ্ম সৃষ্টি হয়। আরও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি সেগুলো তোমরা দেখে না, আমি বলেই দিয়েছি, এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো লাস্ট একটা বলেছিলাম যে দেখো তরঙ্গের দাগ আছে, বলেছিলাম না বৈশিষ্ট্যের মধ্যে। তো তরঙ্গের যে দাগ দেখা যায় এটাকে কিন্তু লহরী চিহ্নও বলা হয়ে থাকে। আমি ভিডিওর একেবারে শেষের দিকে তোমাদের কিছু পরিভাষা দিয়ে দিয়েছি, দেখবে তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু আরও অনেক কিছু সংজ্ঞা আমি তুলে ধরেছি, যেগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবে। জেনে রাখলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, পরীক্ষায় এলে তোমরা প্রবলেমে পড়বে না। এইখানে কিন্তু আমি লহরী চিহ্ন সম্পর্কেও বলে দিয়েছি, এটা আসলে কি, এটার উদাহরণ কি, সেটাও কিন্তু আমি ওখানে বলে দিয়েছি। রূপান্তরিত শিলা সম্পর্কে সংজ্ঞা আমি পূর্বেই দিয়ে দিয়েছি। এবারে আমি আলোচনা করব রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ সম্পর্কে। রূপান্তরিত শিলাকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি উৎপত্তি অনুসারে এবং 2 হলো প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে। এবারে দেখে নেওয়া যাক সেই যে ছকগুলো আমি করে দিয়েছি। আমি বলেছি যে প্রত্যেক পার্টেই আমি কিন্তু ছকগুলো দিয়ে থাকি। তো এখানে ছক করে দিয়েছি, এটার অর্থ হচ্ছে কি পুরো বিষয়টাকে কিন্তু ছোট করে লিখে দিয়েছি। তো 1 নম্বর দেওয়া আছে কি উৎপত্তি অনুসারে। এক্ষুনি বললাম এটাকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে ক ভাগে? 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নাম্বার রয়েছে সংযোগ রূপান্তরিত শিলা। এই বিষয়ে আমি একটু বলি যে সাধারণত ভূগর্ভস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে স্থানীয়ভাবে শিলার রূপান্তর ঘটে। বৈশিষ্ট্য কি? সাধারণত স্থানীয় তাপের প্রভাবে এর পরিবর্তন ঘটে, চাপ কম থাকে, যেমন চুনা পাথর থেকে মার্বেল, এরকম আরও অনেক রয়েছে। ক্ষয়ের দাগে আঞ্চলিক রূপান্তরিত শিলা, যেটাকে বলা হয় রিজিওনাল মেটামরফিক রক। তো একটু বলি এই বিষয়ে যে প্রবল ভূ আলোড়নের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিলার এই জাতীয় রূপান্তর ঘটে থাকে। বৈশিষ্ট্য কি? যে গভীরে অবস্থান করে, বেশি তাপচাপ সহ্য করে আর স্ফটিক গঠন পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে গ্রানাইট থেকে নিস। গয়েরটা হলো গতিশীল রূপান্তরিত শিলা বা ডাইনামিক মেটামরফিক রক। এই বিষয়ে বলি যে প্রবল ভূ আলোড়নজনিত চাপের প্রভাবে অনেক সময় কি হয়, শিলার স্থানচ্যুতি ঘটে, ফেটে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ইত্যাদি ঘটলে নতুন ধরনের রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। অর্থাৎ টেকটনিক চাপ ও ঘর্ষণে শিলার গঠন পরিবর্তিত হলে। বৈশিষ্ট্য কি? মূলত চাপ ও ঘর্ষণের প্রভাবে শিলা ছেপে বা পেশে নতুন গঠন নেয়। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে স্থানচ্যুতি ঘটে, ফেটে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং এইভাবে দেখা যায় কি নতুন গঠন নেয়। আর কি উদাহরণ হচ্ছে কি সিল থেকে কি হচ্ছে মাইলোনাইট। এরপরে হচ্ছে ঘয়ের দাগের হচ্ছে কি অন্তরিত রূপান্তরিত শিলা,
এই বিষয়ে একটু বলি যে গভীর ভূগর্ভে চাপ ও গঠনের কারণে যে রূপান্তর ঘটে, দীর্ঘ সময় ধরে চাপ ও তাপ প্রয়োগে পরিবর্তন ঘটে। সিল থেকে সিস্ট, বালুকা থেকে হচ্ছে কোয়ার্টজাইট ইত্যাদি। 2 নম্বরে যাই, যেটা হচ্ছে কি প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারেও 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার আংশিক রূপান্তরিত, 2 হচ্ছে কি পূর্ণ রূপান্তরিত, 3 হলো ফল্ট রূপান্তরিত, আর 4 হচ্ছে কি প্রগব রূপান্তরিত শিলা। তো আগে বলবো আংশিক রূপান্তরিত শিলা। পূর্ব শিলার কিছু গঠন ও বৈশিষ্ট্য বজায় রেখে, মানে আগের যে শিলা আছে, তো এর আগের শিলা কি? এর আগের শিলা হচ্ছে তোমার আগ্নেয় শিলা, পাললিক শিলা। এই সমস্ত শিলার কি হচ্ছে গঠন আর বৈশিষ্ট্যকে বজায় রেখে গঠিত রূপান্তরিত শিলা। বৈশিষ্ট্য কি? পুরাতন শিলায় দানার আকার ও স্তর কিছুটা বোঝা যায়। সিল থেকে সিস্ট আর হচ্ছে কি বালুকা থেকে কোয়ার্টজাইট। পূর্ণ রূপান্তরিত শিলা, যেটাকে বলা হয় কমপ্লিট মেটামরফিক রক। সংজ্ঞা কি? পূর্ব শিলার গঠন পুরোপুরি হারিয়ে নতুন গঠন তৈরি করে। এর বৈশিষ্ট্য দেওয়া আছে পুরোপুরি স্ফটিক বা নতুন খনিজ গঠন দেখা যায়। শক্ত চকচকে, উদাহরণ হচ্ছে কি চুনাপাথর থেকে মার্বেল, গ্রানাইট থেকে নিস। গ বা 3 নম্বর হচ্ছে ফল্ট রূপান্তরিত শিলা বা ফল্ট জোন মেটামরফিক রক। ভূকম্প বা টেকটনিক ফল্ট লাইনের চাপে এটি রূপান্তরিত হয়। দানাদারতা কি হচ্ছে ভেঙে যায়, চাপপ্রবণ গঠন দেখা যায়। এটার উদাহরণ হলো মাইলোনাইট। 4 নম্বর যাব প্রগব রূপান্তরিত শিলা, যেটাকে বলা হয় প্লুটোনিক বা আলট্রা ডিপ মেটামরফিজম। সংজ্ঞা কি? যে গভীরতম স্থানে তাপ ও চাপের ফলে সৃষ্ট হয় এই শিলা। আর কি কঠিন ও ঘন খনিজ পূর্ণ গঠিত হয় এটি। আর এর উদাহরণটা কি দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে নিস, আর হচ্ছে কি আরেকটা দেওয়া আছে ইক্লোজাইট। এরপরে আলোচনা করব 3 নাম্বার, অর্থাৎ অতিরিক্ত শ্রেণীবিভাগ। আর একটা আমি করেছি, যেখানে তোমার 3টে ভাগ আমি দেখিয়েছি। দেখো যে বিপর্যয় রূপান্তর, তাপ রূপান্তর, আর হচ্ছে কি রাসায়নিক রূপান্তর। বিপর্যয় রূপান্তর হচ্ছে ভূত্বকের গভীরে টেকটনিক চাপ, ঘর্ষণ ও ফল্ট লাইনে হওয়া বিকৃত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে শিলা রূপান্তরিত হয়। বৈশিষ্ট্য কি? শিলার দানার গঠন ভেঙে যায়, দানাগুলি ছিন্ন বিচ্ছিন্ন বা ছিন্ন ভিন্ন হয়ে যায়, নতুনভাবে বিন্যস্ত হয়। সিল থেকে কি হচ্ছে মাইলোনাইট। তাপ রূপান্তরের ফলে কি হচ্ছে শিলা যখন গরম ম্যাগমার সংস্পর্শে আসে এবং শুধুমাত্র তাপের প্রভাবেই রূপান্তরিত হয়। শুধুমাত্র তাপ প্রভাবিত হয়, চাপ খুব কম বা থাকে না, স্ফটিক গঠন দেখা যায়। উদাহরণ কি চুনাপাথর থেকে হচ্ছে কি মার্বেল। রাসায়নিক রূপান্তর কি? রাসায়নিক বিক্রিয়ার ফলে খনিজগুলির গঠন ও অবস্থান বদলে গিয়ে নতুন খনিজ তৈরি হয়। আর বৈশিষ্ট্য কি? বিদ্যমান খনিজের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়, খনিজ রূপান্তরিত হয়। পাললিক শিলা থেকে হচ্ছে সিস্ট, চুনাপাথর থেকে হচ্ছে ডলোমাইট। এবং এগুলোকে মনে রাখার জন্য আমি কিছু নিচে টিপস দিয়ে থাকি বা ট্রিক্স দিয়ে থাকি, যেটা হচ্ছে কি এখানে দেখো দেওয়াই আছে, এটা তোমরা দেখে নেবে। এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। এবং মনে রাখার জন্য ছোট্ট করে একটা ছড়া মতো দিয়ে দিয়েছি, যেটা কিন্তু তোমরা যদি পড়ো তাহলে কিন্তু পুরো বিষয়টা কিন্তু মাথায় থাকবে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি পরিভাষা কিছু দিয়েছি, যেগুলো অনেকটা টিকার মতো করে আমি দিয়ে দিয়েছি, যে এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখে যাবে। দেখে গেলে কিন্তু পরীক্ষা হলে তোমরা যদি পাও তাহলে কিন্তু সমস্যা হবে না, এগুলো দেখে যাবে। সবগুলোই কিন্তু আমি একটা নোটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এখানে দেখো ডান দিকে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা কি? শিলাচক্র। তো শিলাচক্র সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। শিলাচক্র জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে বলতে গেলে নিচে দেখো একটা লেখা আছে, দেখো সেই লেখাটা কি লেখা আছে? হার্টন। তো হার্টন একটি কথায় শিলাচক্র ব্যাপারটি কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছিলেন বা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। সেটা কি লেখা আছে? যে নো ট্রেস of beginning and no prospect of an end
তো এই বিষয়ে আমি বলি যে এটা কিন্তু দেখবে অনেক সময় পরীক্ষায় দেবে প্রশ্নে দিয়ে দেওয়া থাকে এবং অপশন দেওয়া থাকে যে এটা কে বলেছে বা এটার কি বিষয়টা কি, এই পুরো বিষয়টার উপরে কিন্তু দেওয়া থাকতে পারে। এরকম কিন্তু কোনো কারোর উক্তি কোট করে দিয়ে দেওয়া থাকতে পারে। তো নো ট্রেস অফ বিগিনিং অ্যান্ড নো প্রসপেক্ট অফ অ্যান এন্ড, এই কথাটার অর্থ হলো আরম্ভের কোনো ঠিকানা নেই, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা ছবিটাকে যদি ভালো করে দেখি তাহলে কিন্তু এই উক্তিটা সম্পর্কে ভালোভাবে বোঝা যাবে যে ভূপৃষ্ঠে কি হচ্ছে। এই যে দেখো প্রথমেই রয়েছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, তারপর রয়েছে সেডিমেন্টারি রক যেটাকে বলা হয় পাললিক শিলা, তারপর রয়েছে মেটামরফিক রক যেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তো 1 নম্বরে রয়েছে আগ্নেয় শিলা, 2 নম্বরে পাললিক শিলা আর 3 নম্বরে হলো রূপান্তরিত শিলা। এই সমস্ত শিলার উৎপত্তি এবং গঠন প্রণালী যে চক্রাকার পথে আবর্তিত হয়, পুরোপুরি হচ্ছে কি চক্রাকার পথে আবর্তিত হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে কিন্তু শিলা চক্র বা একে ইংলিশে কি বলা হয় রক সাইকেল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মন দিয়ে দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।